সংবাদ শিরোনামে কমিশন, একদিকে স্কুল সার্ভিস কমিশন আর অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশন। নতুন নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট আজ তুলোধনা করেছে কার্যত এসএসসি কে। আর অন্যদিকে সিইও দফতরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে 48 ঘন্টার মধ্যে কলকাতার সিপির কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। আমি এই নিয়ে আমার অতিথিদের কাছে প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতে আজকে সুপ্রিম কোর্ট বলল কি, কেন স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনার মুখে পড়তে হলো আজ সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্ট আজকে বলছে, আজকের অবজারভেশনে, যে নতুন চাকরি প্রার্থীদের নিয়ে নতুন বিধিতে পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু মূল মামলার রায়ে এই কথা তো সুপ্রিম কোর্ট বলেনি। চাকরি হারাদের সঙ্গে নতুনদের কেন নিয়োগের পথে হাঁটলো এসএসসি, এই প্রশ্ন তুলেছে আজকে সর্বোচ্চ আদালত। আমরা একবারও বলিনি নতুন শূন্যপদ তৈরি করে নতুনদের নিয়োগ করতে হবে, এটা আপনারা করেছেন। রায়ের উদ্দেশ্য ছিল যোগ্য চাকরি হারাদের নতুন করে নিয়োগের সুযোগ করে দেওয়া। চাকরি বাতিলের পর সুযোগ দিতে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছিল, কিন্তু কোথাও নতুন করে নিয়োগ বিধি তৈরি করা বা নতুনদের নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা, এর কথা কোথাও বলেনি সুপ্রিম কোর্ট, যেটা স্কুল সার্ভিস কমিশন করেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের পরিষ্কার বক্তব্য, এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্য শিক্ষককেও যদি বঞ্চিত করা হয়, এই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আজকের দিনে বললাম, আজকের দিনে এই যে মামলার যে জট, যে করুণ পরিস্থিতি, এর জন্য একমাত্র দায়ী রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এই মামলার পরবর্তী শুনানি 28 নভেম্বর 2025 আছে কলকাতা মহামান্য হাইকোর্টে। আমি সুমন বিশ্বাস সেই মামলায় ইন পার্সন হিসাবে দাঁড়াবো। চাকরিহারাদের সমস্ত অংশীদারদের কাছে আমাদের আবেদন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। অ্যাফোরশেড পোস্টের ডিক্লেয়ার ভ্যাকেন্সি হিসাবেই এই নিয়োগ দিতে হবে। চাকরি চুরির ক্ষত মেটানোর জন্য এসএসসি 2016 প্যানেলকে আলাদা নিয়োগের ব্যবস্থা করতে হবে। দেখুন, কোর্টের নির্দেশে 2016 প্যানেল একেবারে পুরোপুরি বাতিল হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যে এই নতুন নিয়োগটাও তাহলে কি সংশয়ের মধ্যে পড়ে গেল? এই নতুন নিয়োগ নিয়ে যে আইনি জটিলতা চলছে, তার খেসারত তাহলে যারা চাকরিহারা তাদেরকে কি দিতে হবে না? তো এই প্রশ্নটা তৈরি হচ্ছে, কিন্তু দায়টা কার? দায়টা একেবারে সম্পূর্ণভাবে বিরোধীদের, যেটা তৃণমূলের অভিযোগ। দায়টা এই স্টুডিওতে যে অভ্র সেন বসে রয়েছে তাদের। তৃণমূলের বক্তব্য হচ্ছে, অভ্র, যে সুপ্রিম কোর্টের নির্দেশে একেবারে সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার পথে রাজ্য সরকার হাঁটছিল। তোমরা বিরোধীরা চাও না যে একটা সুষ্ঠু নিয়োগ এই রাজ্যে হোক, এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করুন, এবং সেই কারণে তোমরা বারে বারে কোর্টে যাচ্ছ এবং পুরো নিয়োগ প্রক্রিয়াকে ঘেঁটে দিতে চাইছো। দেখুন, শ্রীমান পার্থ চট্টোপাধ্যায় একটা স্বর্ণাক্ষরে বাজিয়ে রাখার মতো একটা কথা বলেছেন। উনি বলেছেন দুর্নীতি কোনো ইস্যুই না। তো উনি যখন এটা বলেছেন, প্রথমে আমার বিশ্বাস হয়নি, তারপর বুঝতে পারলাম যে তাহলে সত্যি যদি উনি ঠিক বলে থাকেন, তাহলে বোধহয় বুড়ো বয়সে খেলনা নিয়ে বসে থাকাটা ইস্যু, সেই কারণে ওনাকে দল থেকে লাথি মেরে বার করে দিয়েছিল। কিন্তু তারপর দেখলাম যে না, তৃণমূল বোধহয় দুর্নীতির সঙ্গে সম্পৃক্তই হবে, কারণ জেল থেকে যখন পার্থ চট্টোপাধ্যায় বেরোলেন, দেখলাম ওনার ভুড়ি গাল সবই চকচক করছে। তার মানে তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় মুখে যাই বলুক না কেন, এরা জানে যেটা করেছে এরা মিলে ঝুলেই করেছে। বিষয়টা দেখুন, পুরনো এবং নতুনদের মধ্যে এই দ্বন্দ্বটা লাগানোর তো কোনো দরকারই ছিল না। তাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে পুরো বিষয়টাকে ভেস্তে দাও। আর আপনি যেটা বললেন যে এই প্রশ্ন এই বাটপাত তৃণমূলীরা করছে, যে বিরোধীরা প্রত্যেকবার সমস্যা করছে, তাই যদি হতো তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু আজকে এই কথাগুলো বলতো না। যেটা হয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় অমান্য করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়কে ভেঙে চুরে একদম চুরমার করে দিয়ে নিজেদের ইচ্ছে মতো এরা কাজ করেছে, যাতে ব্যাপারটা আরও ভজঘট হয়ে যায়। এই পরিস্থিতিতে আমি মনে করি এসএসসি চেয়ারম্যানকে কলার ধরে একদম গাড়াতে ঢোকানো উচিত, কারণ সে ইচ্ছে করে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ও মানল না। তার মানে এরা কত বড় চোর, চিটিংবাজ, বাটপার। দর্শক বন্ধুরা ভাবুন, আলু পটল জিগের মতো যে চাকরিগুলো বিক্রি করেছে, এখনো তাদের প্রতি তারা কর্তব্যপরায়ণ। তাদেরকে চাকরিতে রেখে দিতে হবে, 2 নম্বরই করে যেতে হবে, সেটা আমার প্রজন্মের পর প্রজন্ম। আমি বলি তার মানে যে শূন্যপদ তৈরি করা হয়েছিল 23,000-এর কিছু বেশি, শুধুমাত্র তাদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে এমনটা নয়। যেটা অভ্র বলছে যে প্রায় 5 লক্ষ 5.5 লক্ষ যে পরীক্ষা দিয়েছিলেন, প্রত্যেকের সঙ্গে এই বঞ্চনার পথে হাঁটা হয়েছে। আমি শুধু দর্শকদের স্মরণ করিয়ে দেব, যেদিন 9-10-এর রেজাল্ট আউট হলো, সেদিন ব্রাত্য বসু একটা পোস্ট করেছিলেন শিক্ষামন্ত্রী। তিনি কি বলছেন সেই পোস্টে? যে সবকিছু স্বচ্ছতা এবং নিয়ম মেনে হবে, ভরসা রাখুন। আমি বলছি, সমীরদা, কার ওপর ভরসা রাখবেন এই পরীক্ষার্থীরাই, চাকরিহারারা? এই এসএসসির ওপর, যে এসএসসি স্পষ্ট বলছে একেবারে কোর্টে যেটা মূল রায়, সেই রায় মানা হয়নি, রায় কার্যত ভায়োলেট করেছে, এই এসএসসির ওপরে ভরসা রাখবে পরীক্ষার্থীরা, চাকরিহারারা?
দেখুন, সুপ্রিম রায়ে যে 2016 সালের পরীক্ষার্থীরা, যোগ্য প্রার্থীরা, মানে যাদের 26,000 চাকরি চলে গিয়েছিল, কোর্টের রায়ে আবার একটা পরীক্ষা পদ্ধতির মাধ্যমে একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে একটা পরীক্ষা নিয়ে সমস্ত যারা চাকরি চলে যায় তাদেরকে একটা ব্যবস্থা করা হয় এবং স্বাভাবিকভাবে 26,000-এর চাকরি চলে যায়। এবং জানেন আপনারা, সরকার নতুনভাবে পোস্ট তৈরি করে 11 এবং 12-এ 12,400 সামথিং, আর 9-10-এর ক্ষেত্রে 23,212, যেটা আপনি বলছেন। স্বাভাবিকভাবে পোস্ট বাড়িয়ে বেশ কিছু এই চাকরির সাথে অনেক দিন ধরে এসএসসি হচ্ছে না, এটাও একটা কারণ, বিভিন্ন আইনি জটিলতা। আমরা আদালতের উপর ভরসা রেখেছি, এসএসসি নিশ্চয়ই যেটা ভৎসনা বলছেন, এখনও কি কারণে ভৎসনা করেছে এসএসসিকে, তারা সেই রিপোর্টটা পাক, নিশ্চয়ই তারা আইনিভাবেই করবে, কারণ আইন আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান। স্বাভাবিক। আমি জানি তো ন্যাড়া একবারই বেলতলায় যায়, এসএসসি কবার যায়? এসএসসিকে আমি দর্শকদের স্মরণ করিয়ে দেব, সুপ্রিম কোর্ট বলেছিল এর আগে যে এই যে ছাত্রছাত্রীদের বা চাকরিহারাদের যে পরিণতি হয়েছে তার জন্য 3 জন দায়ী। এক হচ্ছে এসএসসি, 2 হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ, 3 হচ্ছে রাজ্য সরকার। আবার সেই এসএসসিকে কেন ভর্ৎসনের মুখে, কেন এতগুলো প্রশ্নের মুখে পড়তে হবে? আমি তো বলছি যে একসঙ্গে 26,000-এর চাকরি যখন চলে যাবে, একটা রাজ্য সরকারের বা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ, সবাই যে 3 জনের সঙ্গে যুক্ত বলছেন, তাদের প্রত্যেকের দায় দায়িত্ব কর্তব্য অবশ্যই তাদেরকে আবার পুরনো চাকরিতে ফিরে আনা, যে প্রসেসে করা যায়। সেই জন্যই এই পরীক্ষা নেওয়া হয়েছিল। যারা চুরি চিটিংবাজি পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের দয় নয়, চুরি চিটিংবাজির প্রমাণ করতে হবে তো। আপনারা জেলে ঢোকাচ্ছেন, আবার বেল দিচ্ছেন তাদেরকে। আপনারা যদি প্রমাণ করতে পারেন এই অভিযোগে, মানে আমি যেটা বলেছিলাম প্রমাণ হয়ে গেল, একজনের আমরা শাস্তি দেখতে পেলাম না, আপনারা দাঁড়িয়ে দিচ্ছেন। আচ্ছা, আমি দুজনকে থামালাম। আমি বলছি না, সুপ্রিম কোর্টের অবজারভেশন গুলো বারবার বললে না, সেগুলো শুনতে খারাপ লাগবে হয়তো সমীর দা, কিন্তু এইগুলো হচ্ছে বাস্তব সত্য। কি বলেছিল সুপ্রিম কোর্ট? পুরো বাছাই প্রক্রিয়া কলঙ্কিত এবং সমাধানের বাইরে, বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টায় পুরো নিয়োগ প্রক্রিয়া অপূরণীয়ভাবে কলুষিত করা হয়েছে। এরপরেও সমীর দা দুর্নীতি হয়েছে বলে সেটার প্রমাণ চাইছেন, কিন্তু আমি বলছি নিয়োগ বিধি, এই যে নতুন নিয়োগ বিধির কথা কোথাও মূল রায়ে বলা হয়নি। এইটা স্কুল সার্ভিস কমিশন করেছে, এইটা সুপ্রিম কোর্ট বলছে। কি রয়েছে নতুন নিয়োগ বিধিতে, কোথায় পুরনো নিয়োগ বিধির বদল করা হয়েছে, এটা আপনাদের সামনে একবার তুলে ধরার চেষ্টা করব। কি রয়েছে নতুন নিয়োগ বিধিতে? নতুন নিয়োগ বিধিতে রয়েছে একেবারে লিখিত পরীক্ষা, যেটা ছিল 55 নম্বরে, সেটা করা হয়েছে 60। পুরনোতে ইন্টারভিউ ছিল 10 নম্বরের, একই রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার একবার দেখুন, যেটা 2016-তে ছিল 35, একেবারে এক ধাক্কায় কমিয়ে করা হয়েছে 10। এবং তারপর শিক্ষাগত অভিজ্ঞতার জন্য, অর্থাৎ এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর, এবং লেকচার ডেমো বা ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর। এইটা নতুন নিয়োগ বিধিতে আনা হয়েছে। এইখানে প্রশ্ন তুলছে সর্বোচ্চ আদালত, এই নতুন নিয়োগ বিধির কথা তো মূল রায়ে বলা হয়নি, এইটা এসএসসি করেছে। বিরোধীরা যখন শাসক দলের দিকে আজকের এই পরিস্থিতির জন্য প্রশ্ন তুলছেন, আঙুল দেখাচ্ছেন শাসক দলের দিকে, আমি শাসক দলের প্রতিক্রিয়াও আপনাদের সামনে রাখবো। জয়প্রকাশ মজুমদার কি বলছেন দেখুন। পশ্চিমবঙ্গের এই নিয়োগ নিয়ে হাইকোর্ট বলুন, অন্য জায়গায় বলুন, মামলার পর মামলা চলছে, মামলার পর মামলা চলছে, এবং একটা জায়গায় সুপ্রিম কোর্ট মনে করছে আমরাই চালাবো শিক্ষা ব্যবস্থা, একটা জায়গায় হাইকোর্ট মনে করছে আমরাই চালাবো শিক্ষা ব্যবস্থা। তো চালাক তাহলে। এইভাবে দখলদারি রাজ্যের যে কোনো বিষয়ে, এটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব খারাপ ইঙ্গিত দিয়ে রাখছে। আমি শুভময় মৈত্রর কাছে আসবো। এই এসএসসির মূল কাজটা কি? একটা হচ্ছে পরীক্ষা নেওয়া, সুষ্ঠুভাবে অভিযোগহীনভাবে পরীক্ষা নেওয়া, যোগ্য অযোগ্য বাছাই করা। আমি বলছি আজকের পর এই প্রশ্নটা কেন উঠবে না শুভময় দা, যে যোগ্য অযোগ্যতার যে কোষ্ঠীপাতর, সেই কোষ্ঠীপাতরে এসএসসিকে কেন রাখা হবে না? এসএসসি কি নিজের যোগ্যতাবান সুপ্রিম কোর্টের সামনে প্রমাণ করতে পারলো আজ? দেখুন, বারবার করে যে গোলমেলে চলরাশিগুলো, সেগুলো বারবার রিক্রুটমেন্টের সময় তৈরি করা হচ্ছে। গোলমেলে চলরাশি কি? আগেরবার যে বিন্যাস ছিল নম্বরের, সেখান থেকে হঠাৎ করে সরে গিয়ে এবার বিন্যাসটা বদল করা হলো। এবার প্রশ্ন হচ্ছে তার সঙ্গে আসন যোগ হলো, অর্থাৎ যে আসনগুলি ছিল তার সঙ্গে আরও 2 রকমের আসন যোগ হলো। এবার এই সমস্ত বিষয়গুলি যদি দেখা হয়, তার মানে কি যে আগামী যে পরীক্ষাটা নেওয়া হলো এবং যার ফলাফল এখন বেরোচ্ছে, এই বিষয়টা তো আরও গুলিয়ে যাবে। কারণ লোকে তো প্রশ্ন করবেই আগের থেকে এটা আলাদা হলো কেন। একটা টাইট সিচুয়েশনের মধ্যে, যেখানে প্রচুরভাবে রাজ্য সরকার প্রশ্নের মুখে পড়ছে, দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিষয়গুলো
প্রমাণ তো আর এটা পিথাগোরাসের উপপাদ্যের মতো করা যাবে না যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার অন্য দল এসে প্রমাণ করে দিলেন, কিন্তু মোটামুটি মানুষ বিশ্বাস করছেন যে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে নম্বর বদলে দেয়া এবং যে 10 নম্বর শিক্ষাগত যোগ্যতা, এই গোটা বিষয়গুলি করে অর্থাৎ আইনি যে উচ্চতম আদালতের ব্যাখ্যা সেটা রাজ্য সরকার মানলেন না। ফলে একেবারে ইন্টেনশন পরিষ্কার, মানুষগুলি যাতে সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পান তার কোনো রকম প্রচেষ্টা রাজ্য সরকার পরিষ্কারভাবে না করে বিষয়টি আরও গুলিয়ে দিলেন, আরও গোলমেলে চলরাশি এর মধ্যে ঢুকিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কিন্তু এই রাজ্য সরকার যে জায়গায় পৌঁছে দিচ্ছেন সেই জায়গায় একেবারে সেখান থেকে কিভাবে মানুষ ফিরবে এবং অন্য যে আসনগুলো এর সঙ্গে যোগ হলো তাদের যদি আলাদা করে পরীক্ষা হতো তাহলে তো সেই প্রশ্নগুলো উঠতো না। অর্থাৎ আবার সব কিছু কিন্তু যে জটের মধ্যে পড়ে গেল এর থেকে মুক্তির উপায় কিন্তু জানা নেই। এবং বারবার করে যেটা বলতে হবে, উচ্চতর এবং উচ্চতম আদালত যোগ্য অযোগ্য আলাদা করার কোনো চেষ্টা কমিশনের তরফে করা হয়নি এবং এই 2016 জন্য আলাদা পরীক্ষা নেওয়া বা নতুনদের জন্য আলাদা পরীক্ষা নেওয়া, এটা করলে একেবারে দুধ কা দুধ পানি কা পানি হতো, কোনো বিতর্কের অবকাশ পর্যন্ত থাকতো না। আমি বলছি দেবাশিস দা, আজকে কোর্ট, সুপ্রিম কোর্ট আরেকটা জায়গা বলছে যে দাগিদের যাবতীয় বিবরণ সহ তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে। এই একই কথা কলকাতা হাইকোর্টে বলেছিল, অথচ যে দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে কি রয়েছে তাতে? 3টে জিনিস, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার আর নাম, আর কোনো বিবরণ নেই। ধোঁয়াশার জায়গাটা কি সচেতনভাবে রেখে দেওয়া হচ্ছে? দেখো, যে তুমি শুরু করলে না যে কমিশন বলে, দুটো কমিশনকে নিয়ে আলোচনা করবে আজকে, কিন্তু এই তার একটি কমিশন 97 সালে তৈরি হওয়ার পর সেই কমিশন কিন্তু 97 থেকে 98 সাল থেকে 2010 পর্যন্ত 1,10,000-এর কিছু বেশি মাস্টারমশাইকে এই রাজ্যে শিক্ষক হিসেবে তৈরি করেছিলেন। সেই কমিশনকে নিয়ে আমরা গত 1 দশক ধরে আলোচনা করছি যে সেই কমিশন আজকে দুর্নীতির শিকার হয়েছে। এখানে আলোচনার মধ্যে কোথাও কিন্তু শাসক দল বিরোধী দল নেই, এখানে আলোচনার মধ্যে রয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের ছত্রে ছত্রে এভিডেন্সের ভিত্তিতে যে অবজারভেশন, তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে রাষ্ট্র ব্যবস্থা সংগঠিতভাবে এই দুর্নীতি করেছে। এখানে কোনো দলকে আমরা দরকার নেই, রাষ্ট্র ব্যবস্থা সংগঠিতভাবে দুর্নীতি করেছে এবং কতটা বেপরোয়া, কতটা কমিটেড দুর্নীতির প্রশ্ন, কতটা কমিটেড তাকে বারবার করে বলা হচ্ছে যে যোগ্য অযোগ্যকে সেগ্রিগেট করে দাও, তাহলে যোগ্য শিক্ষকরা স্বাভাবিকভাবে তাদের চাকরি করতে পারতেন। সমাজে দাঁড়িয়ে তারা যেভাবে অসম্মানিত হচ্ছেন, পুলিশের যেভাবে লাথি খাচ্ছে, রাস্তায় যেভাবে মায়েরা ভাইরা আন্দোলন করছে, এই চিত্র দেখতে হতো না। কিন্তু বেপরোয়া কতটা দুর্নীতির ব্যাপারে কতটা কমিটেড, তারা কিন্তু কোন অবস্থায় এই সেগ্রিগেশন করতে দিচ্ছে না। উপরন্তু একটা কথা, আজকে যে জায়গায় এসে নতুন করে আবার জটিলতা তৈরি করা হচ্ছে, এই জটিলতা নতুন করে তৈরি, টেকনিক্যাল ব্যাপার। সুপ্রিম কোর্ট যখন একটা লাইন, সুপ্রিম কোর্ট যখন একটা ভার্ডিক্ট দিয়েছে, একটা তৈরি করার দিকে যাচ্ছেন, যখন সরকার একটা নির্দিষ্ট সুপ্রিম রায়ের পরে চেষ্টা করছে একটা আরেকটা জটিলতার দিকে যাচ্ছে, কিন্তু সেই জটিলতাটা তৈরি করছে কে? সুপ্রিম কোর্টের মূল রায় সেটা ভায়োলেট করছে কে? এইটা হচ্ছে প্রশ্ন। আমি যখন নিয়োগ দুর্নীতি নিয়ে কথা বলছি তখন স্বাভাবিকভাবে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে আসবে। পার্থ চট্টোপাধ্যায় আপনারা জানেন যে জামিনে মুক্ত, আজকে সশরীরে তিনি হাজিরা দেননি বলে একেবারে কোর্ট, রীতিমতন ব্যাংশাল কোর্ট হুঁশিয়ারি দিয়েছে যে পচা শামুকে পা কাটবেন না, যদি সশরীরে হাজিরা না দেন জামিন বাতিল করে দেব, এই কথা পর্যন্ত আজকে কোর্ট বলেছে পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে। দুটো বিষয়, একদিকে সুপ্রিম কোর্টের এসএসসিকে ভর্ৎসনা, অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি। সলিল ভট্টাচার্য। দেখো, পার্থ চট্টোপাধ্যায় জামিনে ওর অ্যাটেন্ডেন্স ছিল, উনি যাননি, এটা কোর্টের প্রসেস, এটা অবমাননা হয়েছে, ডিসওবিডিয়েন্স অফ কোর্টস অর্ডার, এবং কোর্ট যেটা বলেছে সঠিক বলেছে। 1 2 নম্বর, দেখো আজকে সুপ্রিম কোর্ট যে ভৎসনা করেছে, যেভাবে করেছে, উনি কিন্তু রেসপন্সিবল করেছে রাজ্য সরকারকে, এসএসসিকে এবং মধ্যশিক্ষা পর্ষদকে, বাধ্য হয়ে করতে হয়েছে। কিন্তু আমি বলবো সুপ্রিম কোর্ট কিন্তু স্যালিয়েন্টলি দেখো, কিন্তু রাজ্য সরকার জানে, সুপ্রিম কোর্ট জানে যে রাজ্য সরকারের তোতা পাখি এরা। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ হচ্ছে অটোনমাস বডি নামমাত্র, আসলে এটা প্ল্যান, এটা একটা ক্রিমিনাল অর্গানাইজড কনস্পিরেসি। আমি তোমাকে এই কারণে বলছি, দেখো তুমি যে কারণে দেখো অভিজ্ঞতা 10 নম্বর বাড়িয়ে দিল এবং লেকচার ডেমনস্ট্রেশন 10 নম্বর বাড়িয়ে দিল,
এর মধ্যে কিছু, এটাতে লিগাল অব্লিগেশন, গভর্নমেন্টের একটা লিগাল অব্লিগেশন এবং শাসক দলের একটা লিগাল অব্লিগেশন। এই কারণে যারা টাকা নিয়েছে, দুর্নীতির জন্য টাকা নিয়েছে, সেই লোকগুলোকে তো চাকরি দিতে হবে অ্যাট এনি কস্ট, বাই হুক অর বাই ক্রুক, তাকে দিতেই হবে চাকরি। সুতরাং এইভাবে, তার কারণ কি, তুমি ফিরে যাও 1-1.5 বছর। আমি এইটাও পর্যন্ত দেখা গেছে স্বাস্থ্য দপ্তরের কাজ করে, অথচ তার জন্য সে অভিজ্ঞতার জন্য নাম্বার পাওয়া যাচ্ছে, এই নিয়েও তো মামলা হয়েছে। না না, তুমি ভুলে যাও, তুমি একটু পেছনের দিকে দাঁড়াও, তুমি একটু পেছনের দিকে যাও। দেখো, এটা কিন্তু শাসক দল, কিন্তু দেখো রাজ্য সরকার, মনে আছে তোমার, শূন্য সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করেছিল, ক্যাবিনেটের ডিসিশন নিয়ে করেছিল, আলটিমেটলি ওটা ভেস্তে গেল, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার ওটা ভেস্তেও গেল, সিবিআই। আমি আবারও বলছি যে এই রাজ্য সরকার কোনো ত্রুটির জন্য যা আজকে সুপ্রিম রায় এসেছে তার জন্য দুর্নীতি প্রমাণ এখনো হয়নি। বিষয়টা হচ্ছে গোটা সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে গিয়েছে, সেখানে কমিশন কি বলবে নজর থাকবে। আপনারা জানেন যে তৃণমূলপন্থী বিএলও সংগঠন যেদিন সিইও অফিস ঘেরাও করলো, সেই প্রসঙ্গে সিপির এবার রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। চিঠি দিয়েছে কমিশন, 48 ঘন্টার মধ্যে পুলিশ কমিশনারের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে। এই হচ্ছে সেই চিঠি। 30 ঘন্টা ধরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। এই প্রশ্ন তোলা হয়েছে এই চিঠিতে যে কি করে দপ্তরে ঢুকে বিক্ষোভ দেখানো হলো। দিল্লি থেকে সিপির রিপোর্ট তলব করা হয়েছে। কিভাবে সিইও দপ্তরের নিরাপত্তা বিঘ্নিত হলো প্রশ্ন তোলা হয়েছে এই চিঠিতে। এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে ফের দিল্লি থেকে টিম কমিশন আসতে চলেছে। আর এরই মধ্যে সিইও দপ্তরে এবার সাংবাদিকদের জন্য নো এন্ট্রি। সাংবাদিকের প্রবেশে পুলিশের নিষেধাজ্ঞা, এমনটা সিইও দপ্তরের তরফে দাবি করা হচ্ছে। আবার পুলিশের বক্তব্য, পুলিশ সূত্রের যেটা বক্তব্য, যে সিইও দপ্তরের সিদ্ধান্তেই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিইও দপ্তরের মূল বিল্ডিংয়ের বাইরে অতএব দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাংবাদিকদের। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সাংবাদিকদের নো এন্ট্রি, মানে সাংবাদিকরা সিইও দপ্তরের ভেতরে প্রবেশ করতে পারবেন না, এই সিদ্ধান্তটা কার? এটার পেছনে রহস্য রয়েছে। ঠিক যেমনভাবে রহস্য রয়েছে কেন তারা প্রবেশ করতে পারবেন না তার কারণ নিয়ে আমি সমীর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। যেটা বিরোধীরা মূল প্রশ্ন তুলছে, যেভাবে এই তৃণমূলপন্থী বিএলএ যে সংগঠন, মানে বিএলও অধিকার রক্ষা কমিটি, সেটা যে তৃণমূলের একটা সংগঠন, সেখানে নামমাত্র বিএলওরা ছিল, এই পর্দাটা ফাঁস হয়ে গিয়েছে, তার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাংবাদিকদের ঢোকানো যাবে না ভেতরে, কারণ সাংবাদিকদের ওই ভিডিও ফুটেজে ছবিগুলো পরিষ্কার হয়ে গেছে। দেখুন, নির্বাচন কমিশনটা তো বিজেপির পার্টি অফিস নয়, এটা তো বিজেপি পরিচালিত নয়, এটা তো নির্বাচন কমিশন, তারই আন্ডারে তো বিএলওরা কাজ করছে। যে বিএলওরা পাহাড় প্রমাণ, ঠিক আমি আপনার সঙ্গে একমত, ঠিক যেমন ভাবে নির্বাচন কমিশন বিজেপির পার্টি অফিস নয়, তৃণমূলের পার্টি অফিস নয়, কিন্তু এসআইআরটা করছে, কিন্তু করতে গিয়ে তারা বিভিন্ন ভাবে তারা অসুস্থ হচ্ছে, অনেকজনের আত্মহত্যা করেছেন, 30 থেকে 35 জন মানে মারা গেছেন এই মুহূর্তে। তাহলে স্বাভাবিকভাবে বিএলও এটা একটা প্রশাসনিক সিস্টেম, এটা একটা ধারাবাহিক, কিন্তু পর্যাপ্ত ট্রেনিং ছাড়া আজকে তাদেরকে ডেটা এন্ট্রির নাম করে আজকে বললো যে এমনদুলেশন ফর্মটাকে আপনারা নেবেন, এখন আবার ডেটা এন্ট্রি। স্বাভাবিক ক্ষেত্রে আমাদেরই কর্মচারীরা, তা মানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি বা যারাই, তারা প্রত্যেক, কেন তৃণমূল বলে কি গায়ের নাম লেখা আছে নাকি? তাহলে তৃণমূল গেলে অসুবিধাটা কোথায়? আর তৃণমূল বলে লেখা আছে, তারা তো ওখানে শিক্ষক হিসেবে বিএলও। এটাই তো প্রশ্ন না, একেবারে সিইও দপ্তরের ভেতরে তারা কি করে ঢুকে গেল? দাঁড়ান, সিইও দপ্তরের ভেতরে তারা কি করে ঢুকে গেল? এই প্রশ্নটাই তো, এই ছবিতে তো দেখা যাচ্ছে দাদা, একেবারে নির্বাচন কমিশন চিঠি দিয়ে তো এই প্রশ্নটা করেছে যে কিভাবে সিইও দপ্তরে একটা বিক্ষোভ ঢুকে গেল, কিভাবে সিইও দপ্তরের নিরাপত্তাটা বিঘ্নিত হলো, এইটা তো হচ্ছে প্রশ্ন। বিএলওদের যদি কোনো সমস্যায় পড়ে থাকে, সেই অভিযোগ জানাতে তো নির্বাচন কমিশনকেই যেতে হবে। তাদের বিক্ষোভ যদি থাকে, তাদের যে অমানসিক চাপ তৈরি হচ্ছে, তারা প্রতিবাদ করতে পারে না। আচ্ছা, আমি বলছি, ঠিক আমি একটা বিষয় সম্পূর্ণ একমত সমীরদার সঙ্গে, যে বিএলওদের উপর অমানসিক চাপ দেওয়া হচ্ছে, চাপ হচ্ছে। আমি বলছি এই চাপের জন্য অভিযোগটা জানাতে কাদের যাওয়া উচিত সমীরদা? না, আমি আবারও আপনাকে কাদের যাওয়া উচিত বলুন না। বিএলও নিশ্চয়ই যাবে, তাকে আপনারা তৃণমূলপন্থী বলে ট্যাগ মেরে দিলে, না না না, একবারও সে কথা বলছি না সমীরদা, সম্পূর্ণ মিস ইন্টারপ্রেট করছেন। আমি আবার বলছি, বিএলও যে 14 জন বিক্ষোভ দেখিয়েছিলেন, সেখানে 4 জন মাত্র বিএলও, বাকি সবাই হচ্ছে তৃণমূলের নেতা কর্মী।
আমি একবার দেখাতে চাইবো এই বিএলওকে যেদিন এই একেবারে কর্মসূচি নেওয়া হয়েছিল, মিছিলের একেবারে কর্মসূচি নেওয়া হয়েছিল, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় গতকালও বলেছিলাম যে সুকুমার রায় যেমন ওই অবাক জলপানে পথিক যেমন জল পাই কোথায় বলে খুঁজে বেড়াচ্ছিলেন, আমাদের প্রতিনিধিও একটা বিএলও পাই কোথায় করে খুঁজে বেরিয়েছেন। সেটা শুধু দিনের বেলা না, সন্ধ্যেবেলাতেও আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকার যখন গেছেন, তাদের ক্যামেরায় কি উঠে এসেছিল, বিএলও দেরই তো যাওয়া উচিত, কিন্তু সবাই কি বিএলও ছিলেন? সেদিনের ছবিটা আমি আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দেবো, দেখুন। কোথাকার বিএলও? আমরা ডিএম অফিস থেকে এসেছি, বারাসাতে ডিএম অফিস থেকে এসেছি। বিএলও কি আপনি? না না, আমরা ডিএম অফিসে কাজ করি। যে বিএলও মধ্যে অত্যাচার চলছে সেইটার প্রতিবাদে এর জন্য আমরা এখানে এসেছি। মানে এখানে যারা এসেছেন, আপনি কি বিএলও? না না, আমি বিএলও না, আমাদের কলিগের বিএলও ডিউটি করেছি। আপনি কোথাকার বিএলও? কোথাকার বিএলও? আমি কোথাকার বিএলও? আমি বিএলও নই, আমি বিএলএ। আপনি কি বিএলও? আপনি কি বিএলও? বিএলও নয়, আমি সরকারি কর্মচারী, ফেডারেশন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী। আমরা রাজ্য কর্মচারী। আপনি কোথাকার বিএলও? আপনি কি বিএলও? আপনি কোথাকার বিএলও? আমি বিএলও নই। মধুমিতা রায়, খাদ্য ভবন দপ্তরে চাকরি করি। আপনি বিএলও না? না, আমি বিএলও না। আপনি কোথাকার বিএলও? আমি বিএলও না, আমি সুপারভাইজার। ম্যাডাম, আপনি কোথাকার বিএলও? আমি বিএলও নই। আপনি কোথাকার বিএলও? আমরা স্টাফ। আপনি কি ম্যাডাম? ম্যাডাম, আপনি বিএলও? তাহলে আজকের এই জমায়েতে কেন? সবাই এই বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য। আপনারা কি সরকারি কর্মচারী? আমি যেমন অধ্যাপক, বাকিরা শিক্ষক, কয়েকজন সরকারি কর্মচারী, সবাই মিলে। আপনি কি বিএলও? না, আমি বিএলও অধিকার রক্ষা কমিটির একজন সদস্য। তাহলে আপনি এখানে কেন? আমার সহকর্মীরা, আমার স্কুলেরই সহকর্মীরা, তারা আজকে যে মানসিক যন্ত্রণার মধ্যে পড়েছে, তাদের অনুরোধে আমরা কমিটি তৈরি করেছি এবং তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এসেছি। আরো যারা রয়েছেন তাদেরও কথা বলো। আপনি কি বিএলও? না, আমি বিএলও অধিকার রক্ষা কমিটির একজন সদস্য। আপনি কি সরকারি কর্মচারী? আপনি কি বিএলও? না, আমিও বিএলও না, আমিও সরকারি কর্মচারী। আমি বিএলও রক্ষা কমিটির একজন সদস্য। আমাদের কলিগরা বিএলও হয়েছেন, তারা যেভাবে নিপীড়িত হচ্ছে। আপনি কি আপনি কোথায় কর্মরত? আমি এআরডিতে কর্মরত। দেখুন, এখন এই প্রশ্নটা উঠছে যে এই যে ছবিটা আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং সন্দীপ সরকারের ক্যামেরায় ধরা পড়েছিল, যে চারিদিকে শুধু বিএলএ বা তৃণমূলের নেতা কর্মী বা এদের সমর্থকদের দেখা যাচ্ছে, যে 14 জনকে তারা অবস্থান করছিলেন তার মধ্যে 4 জন মাত্র বিএলও ছিলেন। এই সত্যিটা সামনে আসায় কি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? সে কারণেই কি মিডিয়ার জন্য নো এন্ট্রি? অভ্র, দেখুন, আপনারা বলছেন বটে যে বিএলও ছিল না, কিন্তু আমি মনে করি সবকটা বিএলও, কিন্তু এই বিএলওর মানেটা আলাদা। বি ফর বাটপার, এল ফর লম্পট, ও ফর অশিক্ষিত। এরা প্রত্যেকে বিএলও। বাটপার, লম্পট, অশিক্ষিত। ওখানে দল বেঁধে গিয়ে বলছে সবকটা তৃণমূলের পাঁচাটা, একদম পাঁচাটা লোক। আমি অনেকক্ষণ ভাট বকেছেন। শুনুন, বিএলও যারা প্রকৃত নির্বাচন কমিশনের বিস্তারিত আপনি বলেছেন, বলতে দিন, অভ্রকে বলতে দিন। পরিষ্কার বলছি, যারা প্রকৃত বিএলও তাদের 18,000 টাকা পাওয়ার কথা, সেটা রাজ্যের ফাইন্যান্স ডিপার্টমেন্ট আটকে রেখেছে। পরিষ্কার বলছি, নির্বাচন কমিশন একাধিকবার রাজ্য সরকারকে বলেছে যে ডেটা এন্ট্রি অপারেটর নিযুক্ত করুন, ই টেন্ডার ডাকুন। রাজ্য সরকার ডেটা এন্ট্রি অপারেটর নিযুক্ত করতে দেয়নি। এই রাজ্য সরকার বিএলওদের একের পর এক থ্রেট দিয়ে গেছে, গাছে বেঁধে রাখার নিদান দিয়েছে। আর এই রাজ্য সরকার এত নিম্নগামী হয়ে গেছে, দেখুন, নকল লোকজনদের, নিজেদের পাঁচাটা লোকজনদের, ওই যে অধ্যাপকটাকে দেখালেন, পার্থ চ্যাটার্জির 5 চাকরি পেয়েছে, এদেরকে বিএলও সাজিয়ে ওখানে বাটপারি করতে পাঠিয়েছে। এই দলটাকে কি বলবেন আপনারা? এরা রাজ্যের শাসক দল, এরা রাজ্যের শাসক দল। আমাদের বাঙালি জাতির লজ্জা তৃণমূল। তাহলে তাদের যদি আজকে গণতন্ত্রের লজ্জা করতে হয়, বাঙালি জাতির লজ্জা বিক্ষোভ হবে না? আরে নির্লজ্জতার আমি বলছি বিএলওদের উদ্দেশ্যে হুমকি দেওয়ার কথা বলছেন, এই হুমকির ধারা কিন্তু সমানভাবে আজও বহাল রয়েছে। আমি সলিল ভট্টাচার্যের কাছে আসবো। সলিল দা, দেখো, তোমার এই যে বিএলও অধিকার রক্ষা কমিটি, যেটা এটা নামমাত্র,
অ্যাকচুয়ালি এটা কিন্তু তোমার প্রকৃতপক্ষে এটা শাসক দলের একটা আন্দোলন চলছে এবং তাতে নামমাত্র তুমি দেখো তোমার সাংবাদিকরা যা দেখিয়েছে তার থেকে আর স্পষ্ট কিছু হয় না। স্বাভাবিকভাবে সমীরত বলবে স্বাভাবিকভাবে এটাই সত্য। এইবার হচ্ছে এই সাংবাদিকরা যে এদের মুখোশটাকে উন্মোচন করলো, তুমি কি করে আশা করো শুভ্রজিৎ যে এরপরেও সাংবাদিকরা এন্ট্রি পাবে? আমি বিশ্বাস করি না যে এটা সিওর অর্ডার, এটা সিওর নির্দেশে ওখানে নো এন্ট্রি করা হয়েছে। এখানে আমাদের সরকারি প্রশাসন থেকে এটা নো এন্ট্রি করা হয়েছে, কারণ বিএলও অধিকার রক্ষা কমিটির নামে শাসক দলের যে নেতা কর্মীরা ওখানে জমায়েত হয়েছে, এটা একটা অর্গানাইজড আন্দোলন বাই শাসক দল। কেন শাসক দল বলছেন কেন? না না, এখানে তৃণমূলপন্থী বলে দেওয়া হচ্ছে সমস্ত সরকারি কর্মচারী। তাহলে বিজেপি আজকে যারা 1 কোটি রোহিঙ্গার নাম করে 1 কোটি 20 লক্ষ, আমি শুধু একটা কথা বলি, এই যে সমীরদা বলছিলেন না যে সহমর্মিতার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমি বলছি এই সহমর্মিতা চাকরিহারা শিক্ষকদের, তারাও তো সরকারি কর্মী, তাদের জন্য কি সমানভাবে আছে? যদি থেকে থাকে তাহলে কেন সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মানা হলো না নতুন নিয়োগ প্রক্রিয়া চালানোর সময়? কিন্তু আমি যেহেতু বিএলওর পার্টে আছি এবং যেহেতু এই যে জাতীয় নির্বাচন কমিশন চিঠি দিয়েছে, এবং সাংবাদিকদের কেন নো এন্ট্রি করা হলো সিইও দপ্তরের জন্য, শুভময় মৈত্র কি মনে করেন? দেখুন, একটা বিষয় পরিষ্কার যে বিশেষ এবং নিবিড় সংশোধনী আমাদের দেশের জন্য দরকার, এবং একই সঙ্গে পদ্ধতিগত বিষয়টি দেখতে হবে যাতে মানুষের বিশেষ এবং নিবিড় হয়রানি না হয়। এর বাইরে কিন্তু আমাদের দেশের নাগরিকরাই ভোট দেবেন এবং মৃত মানুষ ভোট দেবেন না, এর জন্যই তো কাজটা হচ্ছে। এবার বিএলও কিন্তু সরকারের লোক, বিএলএ যদি হতো তৃণমূলপন্থী বিএলএ, তাহলে বিষয়টা আমাদের বুঝতে পরিষ্কার হতো। হঠাৎ করে তৃণমূলপন্থী বিএলও যদি হয়ে যায়, তাহলে এই গোটা প্রসেসটা, এবং বিএলএরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ডেটা নিচ্ছেন, গোটা দেশের তো প্রাইভেসিটাই গোলমাল হয়ে যাবে। ফলে এইখানে কিন্তু আমাদের রাজ্যে যে অ্যাডভার্সারিয়াল সিচুয়েশান এটা করার ক্ষেত্রে সেটা একটা গোলমেলে বিষয়। দ্বিতীয়ত, এই যে এসআইআর চলছে, বিভিন্ন সাংবাদিক তারা চাইছেন সত্যিকারের কি ঘটছে সেটা মানুষকে জানাতে, এবং আপনাদের চ্যানেলে বারবার আমরা দেখেছি এসআইআর সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনা, মানুষকে একটা বুঝতে দেওয়া কি হতে চলেছে। সেই জায়গায় সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে গোলমাল করলো তৃণমূলপন্থী কেউ গিয়ে, এবং তার জন্যে সাংবাদিক যারা আমরা মনে করি তারা নিরপেক্ষ, আমরা মনে করি গণতন্ত্রের একটা স্তম্ভ, সেই মানুষগুলির ঢোকা যদি আটকে যায়, তাহলে এই গোটা প্রসেস নিয়ে সাধারণ মানুষের যে প্রশ্ন, যার উত্তর আমরা নির্বাচন কমিশনের থেকেও অনেক বেশি পরিমাণে পাচ্ছি, অনেক নিবিড়ভাবে, অনেক বিশেষভাবে পাচ্ছি সংবাদ মাধ্যমের কাছ থেকে, সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে আমাদের কিন্তু এই জায়গাটা বুঝতে হবে যে দেশের গণতন্ত্রের সঙ্গে, রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে এই সংবাদ মাধ্যম যে নিবিড়ভাবে জড়িত, এই গোলমালের জন্য সেটা যদি আটকে যায়, সেটা আমাদের পক্ষে সুবিধের হবে না, এবং পদ্ধতিগত সমস্যাগুলো পৌঁছে দেওয়ার জায়গায় কোনো রাজনৈতিক দল গেলে চলবে না। এই জায়গায় বিএলওদের কিন্তু নিজেদের অধিকারের কথা নিজেদেরই বলতে হবে। একেবারে আমি বলছি মূল প্রশ্নটা হচ্ছে এই বিএলওদের কথা, এই বিএলওদের কথা দাবি এবং ন্যায্য এবং সঙ্গত, এইটা আমি বলছি না। মুখ্যমন্ত্রী শুধু এইটা আজকে বলছেন যে 48 ঘন্টা বসে থাকতে হয়েছে বিএলওদের। বিএলও অধিকার রক্ষা কমিটির প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন কমিশনকে নিশানা করে কমিশনকে অমানবিক এবং অহংকারী বলছেন। আমি কি বলেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে দেখাবো। গুজরাটেও মারা গেছে বিএলও, মধ্যপ্রদেশেও মারা গেছে বিএলও, রাজস্থানেও মারা গেছে বিএলও, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে, বাংলাতেও মারা গিয়েছে। তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি। 48 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য। এত অমানবিক, এত কিসের অহংকার? আজকে আমাদের তৃণমূল কংগ্রেস এত বড় একটা পার্টি, আমাদের 29 জন লোকসভার এমপি প্লাস আমাদের 13 জন আছে রাজ্যসভার এমপি। আমরা একটা এমপি ডেলিগেশন 10 জনের করেছিলাম ইলেকশন কমিশনকে পাঠানোর জন্য। বলতে 4 জনের বেশি মিট করবো না। কেন? একটা পার্টি ঠিক করবে তারা কজনকে পাঠাবে না পাঠাবে। বিএলওরা আজকে মারা যাচ্ছে, বিএলওদের আজকে তারা তাদের সার্ভার কাজ করছে না, আপলোড করতে পারছে না, কোনো প্ল্যান উপায় কিছু হয়নি। আমরা বলছি তো 3 বছর সময় নিয়ে করো, আমাদের কোনো আপত্তি নেই। তুমি 3 বছরের কাজটা 2 মাসে কি করে করতে পারো? হ্যাঁ, ইউপিতেও মারা গেছে, বিহারেও মারা, রাজস্থানেও মারা গেছে, মধ্যপ্রদেশেও মারা গেছে। দেবাশিস সরকার,
আসলে শুভ্র, তুমি কয়েকটা রাজ্য সরকার কর্মচারীদের ব্যাপারে কয়েকটা নির্দিষ্টভাবে উদাহরণ তুললে। আমি বলবো যে পরিবর্তন পরবর্তী পর্যায়ে কোনো ক্ষেত্র পাওয়া যাবে না যেখানে কর্মচারীদের পক্ষে সরকার রয়েছে। সারা মানে দেড় দশক ধরে আমরা প্রতিটি ক্ষেত্রে কর্মচারীদের সাথে সরকারের সংঘাত, এবং সেটা শুধুমাত্র সংঘাতের জায়গায় রাস্তায় নেই, সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে, এবং সেই সংঘাতে কোটি কোটি রাজকোষের টাকা খরচ হচ্ছে। ফলে সম্পর্ক নতুন করে দেড় দশক পর বুঝতে হবে না। এক, দু নম্বর কথা হচ্ছে উজ্জ্বল দেখিয়েছে এখানে যে যতজনকে জিজ্ঞাসা করা হচ্ছে তারা ওই ও নয় এ বিএলএ বা সাথে সাথী, তাদের তো আন্দোলন করবার কথা ছিল না। এটা নিশ্চিত, অবরোধের সাথে একমত, এটা নিশ্চিত যে নির্বাচনের এই এসআর প্রক্রিয়াতে সমস্ত স্ট্রেস তৈরি হওয়ার জায়গায় টেকনিক্যাল যে সাপোর্ট, এই জায়গাটা অত্যন্ত জরুরি ছিল। তাহলে বিএলওদের এই কাজটা করবার ক্ষেত্রে এই রাজ্যের তরফ থেকে পাশাপাশি একটা কথা শুধু বলি, এই যে গণমাধ্যমকে না ঢুকতে দেওয়া, কোনো অবস্থায় এটাকে গ্রহণ করা সম্ভব নয়। স্থির বিশ্বাস রাখি আগামীকাল থেকে গণমাধ্যমকে সিইও অফিসে স্বাভাবিকভাবে তাদের পারস্পরিক ইন্টারাকশনসের জন্য পরিষদ আমি দেবাশিসদার কাছে এটা আশা করেছিলাম যে সরকারি কর্মচারী হিসেবে দেবাশিস দা একজন সরকারি কর্মচারী, তাহলে স্বাভাবিকভাবে বিএলওরা যে কয়েকজন মারা গেছে এবং তারা কাজের চাপে মারা গেছে, তাদের আত্মার শান্তি কামনা করা উচিত। নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কমিশনের তাকে দায়িত্ব নিতে হবে। কারোর কথা শোনা যাচ্ছে না। যদি কোনো বিএলও ব্লক লেভেল অফিসার যদি ইচ্ছাকৃতভাবে যদি কোনো একটি প্রকৃত ভোটারের নাম বাদ যায়, তাহলে প্রয়োজন হলে আমরা প্রথমে বোঝাবো, ইচ্ছাকৃত ভুল হলে প্রয়োজন তার আমরা হাত ভেঙে দেবো। হাসি মুখে শ্যামল মণ্ডল যেটা বলছেন যে একেবারে হাত ভেঙে দেবো, এটা দরদ মানবিকতার উদাহরণ। সমীরদা হয়তো একমত হবে নেই, তাই তো? না, আপনি দেখুন আজকে কারা বলছে, যদি এটা তৃণমূল বিধায়ক শুনুন, কারা বলছে মানে যদি উপযুক্ত মানুষের ভোটের নাম লিস্টে যদি না ওঠে তার দায়বদ্ধতা তো বিএলওকে নিতে হবে। হাত ভাঙার দায়িত্বটা বিধায়কের তো। আরে বিএলওদেরকে অ্যারেস্ট করে নেওয়ার দায়িত্ব বিরোধী দলনেতাদের থেকে শুরু করে বিজেপি সবাই, তাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। তার মানে বিরোধী দলনেতা থেকে শিখছেন তৃণমূল বিধায়ক নয়, তারা প্রত্যেকেই সরকারি কর্মচারী, প্রশাসনিক কাজে নির্বাচন কমিশনকে তারা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। না, আমি বলছি সেই হেল্পিং হ্যান্ডকে ভেঙে দেওয়ার কথা বলছেন। তার ব্যক্তিগত, দেখো এই দায়িত্ব তো আমি নিতে পারি না, এই দায়িত্ব আমার নয়। কিন্তু জনপ্রতিনিধি তার দায়িত্ব কে নেবেন? তাহলে কথাবার্তা না বলে বিএলওরা যারা আরে কোন সংস্কৃতি ভিন্ন হয়েছে জানেন তো? সংস্কৃতি আজ বাংলাদেশে এইটা একটা নতুন ধরনের সংস্কৃতি, অগ্রসর। বেশ, আমি সমীরদাকে থামালাম। তাহলে তো ধরে নিতে হয় যদি একজন তৃণমূলের বিধায়কের বক্তব্য ব্যক্তিগত হয়, তাহলে সমীর চট্টোপাধ্যায় কে ভাই? তার বক্তব্য আমরা শুনছি কেন? সে তো কেউই না, বিধায়কও না। তাহলে এই ধরনের যুক্তি তাহলে মানতে হয়। আমি বলছি খালি হুমকি দিচ্ছে না, 32 পার্টি বার করে দাঁত খেলাতে খেলাতেই কথা বলছি। অবস্থা ভেবেছেন নির্বিকার, যেন হিরো গুন্ডামি করে না, হিরোইজম। এইটা হচ্ছে এই দলের সংস্কৃতি। আমি এই কথা নিয়ে একটু আগে বলছিলাম, এরা বিএলওদের চেক করছে, বাদ যায় এরা বিএলওদের সমস্যা করছে, এরা এসআইআর রোখার জন্য যার পর নাই বিএলও নেবে। বেশ, আমি দুজনকে থামালাম। আমরা দেখুন সাধারণ মানুষ হিসাবে, এই রাজ্যের ভোটার হিসাবে উদ্বিগ্ন যে এখনো ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি, তার মধ্যে কেউ একদম জবাই করে দেওয়া থেকে শুরু করে হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত শোনা যাচ্ছে। রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা তো এসআইআর শুরুর আগে শোনা গেছিল। সমানভাবে সেই ধারাবাহিকতা চলছে। শুভময় মৈত্র, দেখুন মূল যে বক্তব্য হচ্ছে বিএলওরা অমানুষিক পরিশ্রম করছেন এই অল্প সময়ের মধ্যে গোটা কাজটা করে দেশের যে সংবিধান রক্ষা, আইন রক্ষা, নাগরিকরা ভোট দেবেন তার জন্য তাদের যে প্রচেষ্টা, সেই জায়গায় দাঁড়িয়ে যে হুমকির যে সংস্কৃতি তার মধ্যে দিয়ে যেটা বলা হচ্ছে, এই ধরনের কথা আমরা রাজনৈতিক নেতাদের মুখে বারবার করে শুনে আসি। এবং দ্বিতীয়ত সেই কথা বলার পরের যে হাসিটা, অভ্রও সেই কথাটা তুলেছে। হ্যাঁ, হাত ভেঙে দেওয়ার মধ্যে হিংসা থাকবে, আমরা রাজনৈতিক নেতাদের চোখ মুখের ভাব দেখি, হাত ভেঙে দেবেন বা রক্তগঙ্গা বইয়ে দেবেন, তাদের চোখ মুখ কীরম থাকে। কিন্তু হাত ভেঙে দেওয়াটাও একটা টুকরো হাসির মতো, যেটা মানে ঝরে পড়ছে আর কি বিধায়কের মুখ থেকে, এই বিষয়টা কিন্তু আরও বিপজ্জনক।
অর্থাৎ মানুষ হাসতে হাসতে খুন করার যে বিষয়টি আমরা শুনি, সেই জিনিসটা যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতির অঙ্গ হয়ে পড়ে, বিএলওরা যেভাবে কাজ করছেন সেই জায়গায় তাদের সঙ্গে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই মিলে একসঙ্গে কাজ করে এই একটা সঠিক তালিকা সংশোধনী বানানো, পদ্ধতিগত ত্রুটির থেকে অতিক্রম করে কাজটা করা, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের হুমকি কিন্তু এই পদ্ধতিকে একেবারে গুলিয়ে দেবে। একেবারে নিঃসন্দেহে। আমি এইখান থেকে আমি আমার আলোচনার পরবর্তী অংশে আসবো, সেটা হচ্ছে বারাসাতে যে ঘটনা দেখা গিয়েছে, বারাসাতের ঘটনা যেখানে অভিযোগটা মারাত্মক। দুর্ঘটনায় মৃত এক যুবক, তার চোখ চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ সামনে এসেছে, যে ঘটনা বারাসাত মেডিকেলে ঘটেছে। কিভাবে মর্গ থেকে দুর্ঘটনায় মৃতের চোখ উধাও হয়ে গেল, সেদিন ডিউটিতে কারা ছিলেন, কি হয়েছিল, তার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। মর্গে ইঁদুর চোখ খুবলে খেয়েছে, হাসপাতালে কথা জানিয়েছিল, এমনটা অভিযোগ করা হচ্ছে মৃতের পরিবারের তরফে। এইখানে প্রশ্ন হচ্ছে, তাহলে চোখের চারপাশ অবিকৃত থাকলো কিভাবে? ইঁদুর খায়নি, ওই চোখ চুরি হয়েছে বলে অভিযোগ করছে মৃতের পরিবার। 24 নভেম্বর যশোর রোডে একটি গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটে, যেখানে প্রীতম ঘোষের মৃত্যু হয়। ময়না তদন্তের পর মঙ্গলবার মৃতের পরিবারকে ডাকা হয় হাসপাতালে। আর এইখানে প্রশ্নটা হচ্ছে, যখন দেহটা পরিবারের হাতে দেওয়া হলো, তখনই তারা দেখতে পান যে তার বাঁ চোখটা নেই। ঠিক কি অভিযোগ পরিবারের তরফে করা হচ্ছে দেখুন। কি হয়েছিল আমি তো বলতে পারবো না, হসপিটাল কর্তৃপক্ষ যেটাই দেখালো, আসার পরে লাশ আসার পরে তখন দেখছে যে চোখ নেই, তো সেটা দেখেই ওরা সবাই বললো, তারপর থেকে এই ঝামেলার সৃষ্টি শুরু হচ্ছে। এখন কি বলবো, আমার কিছু বলার নেই। এখন আমার এর বিচারটা চাই, আমি এইটুকুই, আর কিছু চাই না। বিচারটা চাই, আমাদের তিনজনের জন্য কিছু একটা ব্যবস্থা করে দিক। আমাদের তিনজনের কেউ নেই, কে আছে আমাদের তিনজনের? যে ছিল সে চলে গেছে, তো কেউ নেই আমাদের আর। তার এখানে একটা ক্ষত ছিল, এই জায়গায় একটা ক্ষত ছিল, এইখানে একটা ক্ষত ছিল, এবং সে সম্পূর্ণভাবে চোখ, তার দুটো চোখই ভালো ছিল, চোখের মধ্যে কোনো রকম এতটুকু চোখের বিকৃতি ভাব ছিল না, এবং সে আমাদের দিকে তাকিয়েই ছিল এবং কথা বলার চেষ্টা করছে। যেহেতু শীতের ব্যথা, ইনজুর্ড হয়েছে, মাথায় এখানে একটা আঘাত লেগেছে, যার জন্য ভালো চোখ মেলা ছিল, এবং সে যখন এখানে নিয়ে যাওয়া, সে সম্পূর্ণ সে তার জ্ঞান এবং হাত পা নড়ছে। চোখ দুর্ঘটনার দ্বারা চোখের কোনো ক্ষতি হয়নি, চোখ চোখ ভালো। লাশটা যখন আমরা পেয়েছি, যখন লাশটা ভেতর বাইরে বের করে নিয়ে আসা হয়েছে, এরা দেখছি চোখে তুলসীর পাতা দিয়ে দিয়েছে। মানে আজও পর্যন্ত কি আপনারা কোথাও শুনেছেন কিংবা দেখেছেন যে পোস্টমর্টম ঘর থেকে লাশের চোখে তুলসীর পাতা দেয়? তখন তুলসীর পাতা দেখে আমরা মনে ডাউট হয়েছে, হওয়াতে আমি তুলসীর পাতাটা তুলে দেখলাম বা চোখটা নেই। আমি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করি, তখন ওনারা বললেন যে চোখটা ইঁদুরে খেয়ে গেছে। হ্যাঁ, আমি বললাম ইঁদুরে খেয়ে গেছে, আপনি যে সেলাইটা করেছেন, তা সেলাইটা যখন করেছেন তখন তো আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি তো তার গার্জিয়ান, নাকি আপনি আপনার মতন করে নেবেন? তখন বলছে না, আমরা এটা জিজ্ঞেস করিনি, আমরা এটা করে দিয়েছি দাদা, চোখে খেয়ে খারাপ লাগছে দেখতে, তাই আমরা করে দিয়েছি। চোখ চুরি হয়েছে? অবশ্যই এটা চোখটা চুরি হয়েছে, তাহলে চোখটা তুলে নেবে কেন? আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো। দুটো সম্ভাবনা, একটা হচ্ছে হাসপাতালের তরফে বলা হয়েছে যে ইঁদুর চোখ খুবলে খেয়েছে, মানে সেটা হলে হাসপাতালের পরিকাঠামো এবং ব্যবস্থাপনা কি সেটা নিয়ে সহজে অনুমান করা যায়। দ্বিতীয়টা, মারাত্মক চোখ চুরি হয়েছে, তার মানে একটা সরকারি হাসপাতালের মধ্যে একটা অঙ্গ পাচার চক্র রমরমিয়ে কাজ করে যাচ্ছে দিনের পর দিন। সলিলদা দেখো, এই সুপার যদি তাই হয়ে থাকে, তাহলে সেটা চরম ল্যাক্সিটি, ডেরিলিকশন অফ ডিউটি এবং ল্যাক অফ সুপারভিশন। এই সুপারকে ইমিডিয়েটলি ওর এগেনস্টে প্রসিডিং ড্র আপ করতে হবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং ড্র আপ করতে হবে, অথবা হি শুড বি প্লেসড আন্ডার সাসপেনশন। আর দ্য আদার থিংস, তুমি দেখো আরজি করের অভয়কাণ্ডের পর থেকে কিন্তু আমরা শুনেছি র্যাকেটিয়ারিং অফ হিউম্যান অর্গানস, বায়োকেমিক্যাল বায়োমেডিক্যাল ওয়েস্ট, ইউজড সিরিঞ্জ, ইউজড নিডল, এগুলো পর্যন্ত বিক্রি হতো। পোস্টমর্টম মর্গটা, হসপিটালের মর্গ পর্যন্ত ভাড়া দেওয়া হতো, পয়সা নিয়ে দেওয়া হতো। যদি কেউ আজকে না আসতে পারে তাহলে বলতো ঠিক আছে, আপনি আপনার কম টাকায় করে দিচ্ছি। এই যে দুর্নীতি, এই দুর্নীতির জন্যই আমি বলছি অল প্রবাবিলিটি যে চোখ চুরিও হতে পারে। কারণ এই যে তোমার র্যাকেটিয়ারিং, যেটা এই যে হিউম্যান অর্গান, তুমি তো জানো হিউম্যান অর্গান, তারপরে ট্রান্সপ্লান্টেশন অর্গান, এগুলো তো সব সময় তো তোমার র্যাকেটিয়ারিং হচ্ছে, তো এগুলো তো পাচার হচ্ছে, বিক্রি হচ্ছে।
এক্সপোর্ট পর্যন্ত হচ্ছে। আমরা বিগত দিনগুলোতে শুনেছি, আমরা আক্তার আলীর কথা শুনেছি, অনেক ডাক্তারের কথা শুনেছি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠেছিল, সেই মামলাও চলছে। সুতরাং যদি তাই হয়ে থাকে, যদি ইঁদুরে খেয়ে থাকে, উইদাউট কনসেন্ট, গার্জিয়ানের কনসেন্ট ছাড়া যে এটা যেটা করেছে সেটা হচ্ছে চরম অব্যবস্থা, ডেরিলিকশন অফ ডিউটি। আমি একটা আপনার অভিজ্ঞতার কথাটা, আপনি দীর্ঘদিন এই পেশায় সম্মানের সঙ্গে কাজ করেছেন, আমি এইটা আপনার থেকে জানতে চাইছি, ধরুন মর্গ থেকে যখন একটা দেহ বেরোয়, মানে সেটা কি কখনো এরকম হয় যে দু চোখে তুলসী পাতা দেওয়া অবস্থায় দেহ পরিবারের হাতে দেওয়া হয়? আমার 37 বছরের শুভ্রজিৎ চাকরি জীবনে শুনিনি এটা তো বলছে একটা গ্রস নেগলিজেন্স, ল্যাক্সিটি, চরম ল্যাক্সিটি। এর এগেনস্টে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হবে। যে যতই 2 লাখ টাকা দিক বা চাকরির প্রমিস করুক বা অ্যাসিওরেন্স দিক, আমার মনে হয় যে তার যারা গার্জিয়ান, যারা অভিভাবক আছে, যে মৃত ব্যক্তির যে অভিভাবক আছে, তাদের স্ট্যান্ডটা যেন ঠিক থাকে। বেশ, আমি সমীর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমি দেখুন সন্ধ্যে 6টায় এই আলোচনা আমরা শুরু করেছিলাম চাকরি চুরি নিয়ে, জানিয়ে সুপ্রিম কোর্ট আজকে অবজারভেশন দিয়েছে। সন্ধ্যে 7টায় আমরা আলোচনা করছি চোখ চুরি নিয়ে। আমাদের দুর্ভাগ্য যে জীবিত মানুষের চাকরি চুরি হয় আর মৃত মানুষের চোখ চুরির অভিযোগ সামনে আসে। রাজ্যের ভাবমূর্তি কতটা উজ্জ্বল হচ্ছে সমীর দা? অত্যন্ত অনভিপ্রেত, অমানবিক এবং দুঃখের ঘটনা এটা ইঁদুর চোর না মানুষ চোর সেটা সম্পূর্ণ তদন্তের বিষয়, এবং হাসপাতাল কর্তৃপক্ষের যে ল্যাক অফ সিকিউরিটি এটা অবশ্যই সামনে আসছে। এবং সরকার খুব গুরুত্ব সহকারে বিষয়টা দেখছে, সংবাদ মাধ্যমে আসার পর, খবর হওয়ার পর। তার কারণ একটাই, এবং 2 বার ধরে ময়না তদন্ত হচ্ছে, এর অরিজিনালিটিটা কি, ফ্যাক্টটা কি। তো স্বাভাবিকভাবে মানবিক মুখ্যমন্ত্রী যখন কালকে ফিরছিলেন, তিনি কিন্তু অত কিছুর মধ্যেও এই পরিবারের সাথে, বিক্ষোভকারীদের সাথে কথা বলেছেন, এবং স্বাভাবিকভাবে একজন মুখ্যমন্ত্রীর যেভাবে পাশে একজন মৃত পরিবার, তার যেভাবেই তার চোখ যাক সেটা তো তদন্তে বেরিয়ে আসবে, কিন্তু তার পাশে দাঁড়ানোর জন্য যেভাবে 15 মিনিট ধরে তাদের সাথে কথা বলেছে এবং ব্যবস্থা নিয়েছে, এই মানবিক মানসিকতাটা, এইটাই হচ্ছে একটা গুড গভর্নেন্স। ঠিক, আমি একেবারে মানবিক মুখ্যমন্ত্রী সমীর চট্টোপাধ্যায় বলছেন মানবিকতার খাতিরে ব্যবস্থা নেওয়া হয়েছে, বাস্তব পরিস্থিতি কি সেটা বুঝতে হবে বলছেন সমীর চট্টোপাধ্যায়। আমরাও সম্পূর্ণ একমত, বাস্তব পরিস্থিতি অবশ্যই বোঝা দরকার। আসুন এবারে হাসপাতালের বাস্তব পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরি। এই যে মর্গ, এই মর্গের মধ্যে 2টো ঘর রয়েছে। একটা ঘরে দাবিদারহীন দেহ একেবারে ডাই করা থাকে, আর একটা ঘরে যেখানে এই যুবকের চোখ খুবলে নেওয়া হয়েছিল, ইঁদুর খুবলে নিয়েছে বলে হাসপাতালের তরফে অভিযোগ করা হয়েছে, সেইখানে ছিল মোট 14টা ফ্রিজার আছে। কেমন অবস্থা? একটা ফ্রিজারও কাজ করে না। যখন ট্রলি, যে কটা ট্রলি থাকা দরকার এতগুলোকে দেহকে রাখার জন্য, একটা ট্রলি পর্যাপ্ত পরিমাণে নেই, মানে যতগুলো প্রয়োজন দেহের তুলনায় ট্রলির সংখ্যা কম। শুধু তাই নয়, মাটিতে দেহ রাখা হয়, সেখানে বরফ দিয়ে সেখানে দেহ রাখা হয়। যদি ইঁদুর খেয়ে নিয়ে থাকে, আমি যদি এই দাবিটাকে সত্যি বলে মেনে নিই হাসপাতালের, এইখানে প্রশ্ন, তাহলে দেহ কি মাটিতে শোয়ানো ছিল? তখনই কি তাহলে ইঁদুর খেয়ে নিয়ে গিয়েছে যদি হাসপাতালের দাবি সত্যি হয়? 2022 সাল, এটা ছিল একটা জেলা হাসপাতাল, 2022 সালে সেটাকে মেডিকেল কলেজ করা হয়েছে, কিন্তু তারপরেও পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে এই ছবি থেকে সেটা বুঝতে পারছেন। অব্রসেন, দেখুন কি বলবো, আমি যদি নিন্দুক হতাম তাহলে আমি বলতাম যে ইঁদুর গায়ের চামড়া খেলো না, অন্য কোনো জায়গায় কামড়ালো না, চোখ দুটো খুবলে নিয়ে চলে গেল। তার মানে বোধহয় মনে হচ্ছে এখানে একটা পাচার চক্র চলছে, যে অঙ্গগুলো পাচার হয়, এবং সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টের অধীনস্থ, স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ একটা জায়গা থেকে হচ্ছে। তার মানে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাড়াহুড়ো করে একটা কম্পেনসেশন বা এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করলেন। যদি সত্যি ইঁদুর খেত না, তাহলে এই ধরনের পরিস্থিতি উনিও করতে চাইতেন না, উনি বলতেন হ্যাঁ ইঁদুর খেয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি নিন্দুক নই, আমি মনে করি এই ইঁদুর খুব ভালো। এটাকেও তোমার, আমি বলছি তোমার কাছে আসছে, আমি বলছি মুখ্যমন্ত্রী তিনি একেবারে তার কর্মসূচি থেকে ফিরছেন, তারপর বারাসাতে তিনি বিক্ষোভের মুখে দাঁড়াচ্ছেন এবং পরিবারকে সম্পূর্ণ সহমর্মিতার সঙ্গে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, এটা তো প্রশংসা করা উচিত। তাহলে ছবিটা দর্শকদের দেখায় গতকাল ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখুন। তারা
যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান, কারণ এনকোয়ারি যখন হবে বডিটা না দেখে এনকোয়ারিটা কি করে করবে, আর বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। আর ক্ষতিপূরণ ডিএম এর যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কিভাবে করবে, আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে দেবো, কালকে মধ্যে পৌঁছে দেবো। মুখ্যমন্ত্রী গিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন গতকাল 24 ঘন্টার মধ্যে চাকরি আজকে দিয়ে দেওয়া হয়েছে, এটার অন্তত তো প্রশংসা করা উচিত, পাশে দাঁড়ানো উচিত। প্রশংসা করেই বলছি, ধামাচাপা দেওয়ার জন্য যা যা করা দরকার মুখ্যমন্ত্রী করেছেন, কিন্তু আমি অন্য কথা বলছি, আমি নিন্দুক নই। এত একজন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ইঁদুর যে চোখ খেলো, চোখের ওপরের পাতাটা কিছু হলো না, চোখ দুটো উপড়ে গেল। এত সুন্দর ইঁদুর যে ডাক্তারি জ্ঞান সম্পর্কে এত তার জ্ঞান রয়েছে, তাহলে যখন এসএসকেএমের মতো একটা নামজাদা হাসপাতালে মুখ্যমন্ত্রী চিকিৎসা করতে গেছিলেন, উনি বলেছিলেন নিজে, আপনাদের কাছেও আর্কাইভে বাইট আছে, যে ওনাকে নাকি সেপ্টিসিমিয়া করে মেরে দেওয়া হচ্ছিল। আমি বলছি এই ধরনের যদি কোনো চিকিৎসা মুখ্যমন্ত্রী ফার্দার করেন, তাহলে এই যেন ইঁদুরটাকে খুঁজে বার করা হয় এবং ওই ইঁদুরকে দিয়ে যেন সার্জারি বা চিকিৎসা করানো হয়, কারণ এই আমাদের রাজ্যের এই এসএসকেএমের ডাক্তারদের থেকেও বেশি বিশাল বড় জ্ঞান সম্পন্ন। কি সুন্দর করে চোখ খুবলে যে দেখুন না, চোখের পাতাটা যেই কেসেই আছে, চোখ দুটো নেই, আর বডির কোথাও কামড়ানোর দাগ নেই, তারপর সেটা ধামাচাপা দেওয়ার জন্য তুলসী পাতা দিয়ে সে ডেড বডিকে নাকি অন্যদের হাতে ছেড়ে দিচ্ছে। আমি বলছি আমরা কোন রাজ্যে বাস করছি, কোন রাজ্যে বাস করছি? মৃতদেহগুলো সিকিউর না। আমি খুব দ্রুত বাকিদের প্রতিক্রিয়ার জন্য আসবো। আমি দুজনকে থামালাম, শুভময় মৈত্র প্লিজ, দুজনকে থামালাম। শুভময়, প্রথম বিষয় প্লিজ বলতে দিন। আমরা মানবিকতা নিয়ে আলোচনা সত্যি করতে পারি, কিন্তু প্রথম কথা হচ্ছে তার পরিবারের কাছে এই ঘটনা যে কতটা শকিং হতে পারে সেটা হয়তো দূর থেকে বসে আমাদের পক্ষে বোঝা শক্ত। দ্বিতীয় যে সমস্যা, সেটা এই যে আমাদের তৃতীয় বিশ্বের দেশে চিকিৎসা ব্যবস্থার যে উন্নয়ন প্রয়োজন আর কি, সেই জায়গায় পরিকাঠামোগত ভীষণ সমস্যা আমরা সরকারি হাসপাতালগুলিতে দেখি। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তাদের মতো করে চেষ্টা করেন, কিন্তু সেই জায়গায় পরিকাঠামোর যে অবস্থা, যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা সংবাদ মাধ্যম বারবার সামনে আনে, কিন্তু তা সত্ত্বেও নিশ্চয়ই আমার মনে হয় সরকারের যে ভাবনা চিন্তা, তাতে বিভিন্ন বাজেটে কতটা কোথায় রাখা উচিত সেই ব্যাপারে হয়তো সবকিছু ঠিকভাবে হচ্ছে না। আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে অভিযোগ সামনে এসেছে তা নিয়ে হাসপাতালের এমএসবিপি তিনি কি বলছেন। কালকের বিকেল বেলার পরে ওনারা অফিসিয়ালি আমাদের প্রিন্সিপালের কাছে একটা কমপ্লেন লঞ্চ করেছেন। আমাদের তরফ থেকে সেই কমপ্লেনের এগেনস্টে আমরা পুলিশ ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিয়েছি, বারাসাত পুলিশ ডিপার্টমেন্টে, সেটাকে যাতে একটা এফআইআর হিসেবে ট্রিট করা হয়, এবং তার ফলে পরবর্তীকালে ম্যাডামও যেটা সিএম ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিকভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে। তো সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। সেই অপেক্ষা অ্যালং উইথ আমরা আমাদের নিজেদের যে ইন্টারনাল একটা কমপ্লেন কমিটি, এনকোয়ারি কমিটি, সেই এনকোয়ারি কমিটি একটা আমরা কালকেই বিকেলে সন্ধ্যাবেলায় ফর্ম করে দিয়ে গেছিলাম, তারা আজকে কাজ করছে। দ্বিতীয় ময়না তদন্ত ইতিমধ্যে হয়ে গেছে বলে জানা যাচ্ছে। দেবাশিস দা, দেখো, একটা দুর্ঘটনার পর কম্পেনসেশনের কথা আসছে, নানা রকম এনকোয়ারির কথা আসছে, এগুলো হচ্ছে দুর্ঘটনার পরের পদক্ষেপ। কিন্তু সবথেকে চিন্তার জায়গাটা বিতর্কের জায়গা না, সবথেকে চিন্তার জায়গা যে একটা রাজ্যের শাসন ব্যবস্থা চলছে, মানুষের সমর্থনে জিতে আসা একটা সরকার 15 বছর ধরে মানুষ মৃত্যুতে যাওয়ার আগে জীবিত অবস্থায় তার সমস্ত ক্ষেত্রে কত রকমের চুরি এবং দুর্নীতি হতে পারে তার উদাহরণ তৈরি করে। এমনকি মৃত্যুর পরেও সেই শবদেহকে নিয়েও কত ধরনের দুর্নীতি হতে পারে সেটাও এই পলিটিক্যাল রেজিমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কথা হচ্ছিল না যে একটা দুটো করে বিভিন্ন হসপিটালের উদাহরণ আসে না, হসপিটালে উদাহরণ দিলে চলবে না, যে আর্জি কর দিয়ে গোটা ব্যাপার বোঝা যাবে না। এটা সামগ্রিকভাবে একটা চুরি এবং দুর্নীতির সংস্কৃতির মধ্যে রাজ্যের মানুষ বাস করছে। পরিত্রাণ একমাত্র হচ্ছে রাজ্যের মানুষ, তারাই এই পরিস্থিতির পরিত্রাণ করতে পারে। কোন রাজনৈতিক দলের এখানে আলাদা করে উল্লেখ কিন্তু করোনা কালে আমরা যেভাবে ডেড বডি নদীতে ভাসতে আমরা দেখেছি, কোথায় কি স্বাস্থ্য ব্যবস্থা আপনারা সেইটা মুখ তুইয়ে বলেন না। আপনারা সবসময় যাকে দেখতে পারি না তার চলন সবসময় মানে সমালোচনা, মানে কি খারাপটা। বেশ, ঠিক কি ঘটেছে এটা তো তদন্তের পর গোটা বিষয়টা সামনে আসবে, আমাদের তদন্তের রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তারই মধ্যে আরেকটা খবর দর্শকদের জানাবো, সেটা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলা। সেই মামলায় বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর করলো বারাসাত আদালত। মূল চক্রী বিডিও মারধরের ফুটেজ আছে কোর্টে, দাবি করেন আজ সরকারি আইনজীবী। বিডিওর আগাম জামিনের শুনানিতে কোর্টে এই দাবি সরকারি আইনজীবী করেছিলেন।
সওয়াল জবাব শোনার পর বিডিওর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে কোর্ট। অ্যান্টিসিপেটরি বেলের জন্য আবেদন করেছিলেন বিডিও প্রশান্ত বর্মন এবং তার এই আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। আপনারা জানেন যে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় অভিযোগের তীর উঠেছিল বিডিওর দিকে এবং সেই ঘটনায় আগাম জামিনের আবেদন করেছিলেন। প্রথম থেকে তিনি দাবি করে আসছিলেন যে তাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তারপর আগাম জামিনের আবেদন, যে আবেদন আজকে মঞ্জুর হলো আদালতে। ময়ূক ঠাকুর চক্রবর্তী, কোর্টে কি হলো আমাদের প্রতিনিধি বিস্তারিত বলতে পারবেন। ময়ূক। দেখো শুভজিৎ, আজকে বিডিও যে আগাম জামিনের আবেদন গত 11 তারিখ করেছিলেন সেটা আজকে বারাসাত কোর্টে তারই শুনানি ছিল এবং সেই সাবমিশনে সরকার পক্ষে যিনি আইনজীবী ছিলেন বিভাস চট্টোপাধ্যায়, তিনি পরিষ্কারভাবে দাবি করেন যে প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিডিও, তিনি এই দত্তাবাদের মার্ডার কেসে প্রাইম অ্যাকিউজ এবং মূল অভিযুক্ত এবং এই যে ভিকটিম তার স্বপন কামিল্লা, তার শরীরে 37টা আঘাতের চিহ্ন রয়েছে যেগুলো বেল্ট, জুতো এগুলো দিয়ে মারধর করেছে বিডিও। এবং তার পাশাপাশি সরকারি আইনজীবী এটাও দাবি করেন যে একটা মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে, যে ফোনে ফুটেজ দেখা যাচ্ছে যে বিডিও মারধর করছেন এবং তারপর পরবর্তী ক্ষেত্রে বিডিও আবার দেহ নিয়ে গিয়ে ডিসপোজ করে দিয়ে দেন সেটা খালের ধারে। ফলত গোটা ঘটনায় তাকে প্রধান অভিযুক্ত বলা হয় এবং যে জামিনের আবেদন তিনি করেছিলেন তার তীব্র বিরোধিতা করে সরকার পক্ষের আইনজীবী বলেন যে এই ব্যক্তি মূল অভিযুক্ত এবং এই পুরো ঘটনাটা ঘটিয়েছে। দুপক্ষের বক্তব্য শোনার পর যিনি বিচারক ছিলেন তিনি প্রশ্ন করেন যে এত তথ্য প্রমাণ যদি পুলিশের কাছে আছে তাহলে পুলিশ আধিকারিকরা কেন এতদিন ওই ভিডিওকে গ্রেফতার করেনি। তার উত্তরে সরকার পক্ষের আইনজীবী জানান যে অফিসিয়ালি অ্যাবসকন্ডিং, পলাতক অবস্থায় রয়েছেন ভিডিও। এরপর সন্ধ্যে 6টা অবধি অর্ডার রিজার্ভ ছিল। কিছুক্ষণ আগে জানা গেছে ওই ভিডিওর যে জামিনের আবেদন করেছিলেন সেটা মঞ্জুর হয়েছে। ধন্যবাদ ময়ূক। এবার যে খবরে চোখ রাখবো, সংবিধান দিবসে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ভোটের পর বিহারে ঝুট এবং লুট চলছে, রাজা রামমোহন রায়কে অপমান করা হচ্ছে, দেশে এক পক্ষ চলছে, কোথায় গণতন্ত্র? মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে বলছেন 2029-এ আর ক্ষমতায় আসবে না বিজেপি। আপনারা দেখেছেন বিহারে জিতবার পর কালকে বিহারে कितना बिहार वासियों को घर बाड़ी सब तोड़ दिया। ये क्या बीजेपी के यही हालचाल है? चुनाव का पहले 10,000, चुनाव का बाद में पूरा लूट लो, झूठा लूट, यही चल रहा है देश में। इसको खिलाफ में सबको एक होना पड़ेगा। अगर जय हिंद हम नहीं कहेंगे, वंदे मातरम नहीं कहेंगे, राजा राममोहन राय के आप इंग्लिश को दलाल बताएंगे तो क्या ये ठीक होता है? ये हमारा मिट्टी को आप इंसल्ट कर रहा है, अपमान कर रहा है। देश का सब नेता सबसे बड़ा नेता होता है जो जनता का साथ मिलता है, जनता का दिल समझता है, যারা জনগণের কথা বোঝেন এবং তাদের উপলব্ধি করেন। এদের জন্য ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই। দেশের এই অবস্থা, এক পক্ষ চলছে, কোথায় নিরপেক্ষতা? এক পক্ষ, আর এক পক্ষ পক্ষপাত দুষ্ট। যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে কাল থাকবে না, তোমরা 29-এ কোনোভাবেই আসবে না, তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন চ্যালেঞ্জ করে বলছেন যে 2029-এ দেশে আর ক্ষমতায় আসবে না বিজেপি, অন্যদিকে হলদিয়া থেকে আবার তৃণমূল সরকারকে পাল্টা চ্যালেঞ্জ করছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন 2021 সালে নন্দীগ্রামে যা হয়েছে গোটা রাজ্যে এবার সেটাই হবে। পশ্চিমবঙ্গে পরিবর্তনের বিউগল বেজে গেছে। পরিবর্তনের বিউগলটা এখান থেকেই বাজিয়েছিল নন্দীগ্রামের মানুষ। মাঝখানে একটা নদী, ওপারেই নন্দীগ্রাম। মমতা ব্যানার্জি লাফিয়ে চলে এসেছিল কলকাতা থেকে নন্দীগ্রামে আমাকে হারানোর জন্য। আর নন্দীগ্রামের মানুষ, মেদিনীপুরের মানুষ, তাদের স্বাভিমান আছে, তারা ঘরের ছেলেকে চেনে, তারা আত্মীয়কে চেনে,
তারা ভালো মন্দ জানে, তারা কখনো মাথা নত করেনি। তাই আমাদেরকে ভয়টাই দেখিয়ে লাভ নেই। নন্দীগ্রাম যা করেছে গোটা পশ্চিমবঙ্গ আগামী দিনে তাই করবে। সংবিধান দিবসে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। আজ গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বিপন্ন। স্বাধীনতার এত বছর পর নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। সংবিধানকে রক্ষা করতে হবে। যারা ক্ষমতায় আছে তারা স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়নি। স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান বাংলা ও পাঞ্জাব থেকে হয়েছে। নেপথ্যে এনআরসি কাজ করছে, আমরা শোকাহত। বিজেপিকে আক্রমণ করে বললেন মুখ্যমন্ত্রী। আজকে সংবিধান দিবস, তার চেয়ারম্যান ছিলেন আমাদের বাবা সাহেব আম্বেদকর, শ্রদ্ধেয়। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্ম নিরপেক্ষতা বিপন্ন, মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে, আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর পেছনে এনআরসি কাজ করছে। আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র। এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়া আসেনি, তারা স্বাধীনতা আন্দোলন করেনি। আমরা আম্বেদকরের কনস্টিটিউশনটাকে মেনে নিয়ে চলবো, বুকে নিয়ে চলবো এবং মাথায় নিয়ে চলবো। আমাদের যা গাইডেন্স দিয়ে গেছে আমাদের স্বাধীনতা আন্দোলনের মহান নেতৃত্ব, যারা দেশ গড়েছেন, ভারতবর্ষকে স্বাধীন করেছেন, আমরা তাদের গাইডেন্স মতো চলবো। আমরা বিজেপির গাইডলাইন্স মতো চলবো না, এটা খুব পরিষ্কার। সংবিধান দিবসে সংবিধান হাতে যখন বিজেপিকে নিশানা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন পাল্টা বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন দেখুন। 1947-এর 15 আগস্টের পর যে প্রতিশ্রুতি ভারতবর্ষের মানুষের সামনে মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু রেখেছিলেন, যে যারা এখনো ওদেশে থাকতে বাধ্য হলেন, তারা যদি কোনোদিন নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে ভারতে চলে আসে, তাহলে সরকারের উচিত তাদের জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত করা। সিএর দাবি মতুয়াদের দীর্ঘদিনের দাবি। বাংলাদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া ভারত সরকারের কর্তব্য। বিধানসভায় আসতে চেয়ে চিঠি দিলেন পার্থ চট্টোপাধ্যায়। অধিবেশন শুরু হলে চিঠি দিয়ে জানানো হবে বললেন স্পিকার। পার্থবাবু একটা চিঠি দিয়ে জানতে চেয়েছেন কবে অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরু হলে পরে আমরা সবাইকে নোটিশ দিয়ে জানাই। উনি যখন আমাদের এখানে বিধায়ক এখনো রয়েছেন, বিধায়ক পর খারিজ করা হয়নি, ওনাকেও আমাদের নোটিশ দিয়ে জানাবো আমরা, উনি জানতে পারবেন। তখন আলাদা চিঠি সবাইকে যা চিঠি দেওয়া হবে তাই দেওয়া হবে, আলাদা কোনো গুরুত্ব তো ওনার নেই। অন্য আর যারা আমাদের সদস্যরা রয়েছেন, মাননীয় সদস্যরা, তাদের যা গুরুত্ব সেই একই গুরুত্ব ওনারও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।